ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি যে প্রশ্নটি রেখেছিলাম আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে, ঠিক সেই জায়গায় আসবো, কিন্তু তার আগে আমরা যে আলোচনাটা করছিলাম যে একে অপরকে দোষারোপের যে রাজনীতি আমরা দেখছি, এর মাঝে একটু আমি উল্লেখ করি। আপনি জানেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের তিনি লিখেছেন, অভ্যুত্থান পরবর্তী জামাত শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বউ মূলত এই হিস্যার বিষয়টি ডিল করতেন। আপনি জানেন কোন হিস্যা? সচিবালয় থেকে মন্ত্রণালয়, আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে লিয়াজোগ করেছেন মূলত এই দুই ব্যক্তি। এরপর আমরা আবার পাল্টা মন্তব্য শুনছি, যেটা সাদেক কায়েম বলেছেন, আমরা তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম, আমরা তা সরকারের ব্যর্থতার সমালোচনা করছি, হয়তো এতে তারা থ্রেট ফিল করছে। সরকারের ব্যর্থতার সমালোচনা যদি শিবির করে, তাহলে এনসিপি বা এনসিপির কোনো ছাত্র সংগঠন কেন থ্রেট ফিল করবে? হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস? দেখেন, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা এবং আমাদের গণ অভ্যুত্থানের বিপক্ষে শক্তির ট্র্যাপটা দেখেন। এর আগে তারেক রহমানের ব্যাপারে গালাগালি করা নিয়ে বলেছিলাম আপনার এই সতী, যে কিভাবে আমাদের অভ্যুত্থানের বিপক্ষের শক্তিগুলো ট্র্যাপ করছে পলিটিক্যাল পার্টিগুলোকে। আল জাজিরা একটা ডকুমেন্টারি করেছে, এই ডকুমেন্টারিটার পিছনে জুলকারনাইন সায়ের তাদের যে ইনভেস্টিগেশন ইউনিটে কাজ করেন, সায়ের ভাই হিস্টোরিক্যালি অনেক রোল প্লে করেছেন গণ অভ্যুত্থানের পক্ষে। তার প্রোডাকশনে যে একটা ডকুমেন্টারি হলো, ডকুমেন্টারিটা খুব ভালো হয়েছে। গ্যাপটা দেখেন, গণ অভ্যুত্থান নিয়ে আপনি একটা ডকুমেন্টারি করেছেন যেখানে আসিফ নাই, নাহিদ নাই, মাহফুজ নাই, নুসরাত নাই, সার্জিস নাই, হাসনাত নাই। ডিবিতে তাদেরকে যে ডিটেইন করে রাখা হলো, অত্যাচার নির্যাতন করা হলো, টোটাল স্টোরিটা নাই। সাদেক কায়েমের অবদান আপনি তুলে ধরেন, কোনো সমস্যা নাই। আপনি বিএনপি নেতাদের অবদান তুলে ধরেন, সমস্যা নাই তো। আপনি সরকার পক্ষে যারা দায়িত্ব পালন করছে তাদের অবদান তুলে ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু গণ অভ্যুত্থানের ওরা কি ফেস ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের? যাদের নেতৃত্বে, যাদের ডাকে কোটি কোটি মানুষ আসছে। আমার লার্নের ফ্রেন্ডও শাহবাগে গেছে, স্লোগান দিয়েছে এবং সে বলেছে আমি নাগরিক আকারে এসেছি, দলের নেতাকর্মী হিসেবে আসি নাই। আমরা সবাই তো ওদের ডাকিতেই প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন করেছি। তাহলে আল জাজিরার ডকুমেন্টারিটা পরিকল্পিতভাবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার গণ অভ্যুত্থানের তাকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে বাদ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে কি হয়েছে দেখেন, ক্রেডিটের একটা ক্রেডিট ওয়ার দুই পক্ষের ভিতরে জারি করে দিয়েছে। আসলে কার রোল বেশি ছিল, কার রোল কম ছিল। আল জাজিরা স্ট্যাম্প করে দিয়েছে তোমার রোল বেশি ছিল, অথবা আল জাজিরা যেহেতু তোমাকে সিল দেয় নাই, তোমার কন্ট্রিবিউশন নাই অথবা নাই হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এইটাকে এখন কাউন্টার করতে হচ্ছে যে আসলে সাদেক কায়েমের রোল কতটুকু ছিল, শিবিরের কতটুকু ছিল, এটাকে আবার বাকিরা কাউন্টার করছে আসলে তাদের রোল কতটুকু ছিল। প্রসেসে দেখেন, দিন শেষে কিন্তু সবার ফায়ার ফাইটিং করতেছে। ফায়ার ফাইটিংয়ের মধ্য দিয়ে যেটা এন্ড হচ্ছে, সেইটা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো নিজেদেরকে এখন আর প্রতিপক্ষ ভাবছে না, শত্রু ভাবছে। পরশুদিন দেখেন ছাত্রদল একটা বড় সমাবেশ করেছে শাহবাগে। এনসিপি 1.5 মাস আগে বলে দিয়েছে তারা শহীদ মিনারে তাদের শেষ প্রোগ্রামটা করবে। সবাই জানি আমরা আগে থেকে। ছাত্রদল কেন একই দিনে প্রোগ্রাম রাখলো? আগের দিন করতো, শুক্রবার করতো, পরের দিন করতো। একই দিন 2টা পরীক্ষা ছিল, 2টা সমাবেশ কি পরিমাণ ক্যাওয়াস তৈরি করেছে। তাহলে এই যে শোডাউনের পলিটিক্সের মধ্য দিয়ে আমরা যেটা করছি, আমরা আমাদের গণ অভ্যুত্থানের শত্রুদের পাতা ফাঁদে পা দিচ্ছি। বরং সবাই মিলে আলাপ করা দরকার ছিল যে আসেন সবাই মিলে কথা বলি। গুরুত্ব দিতে হবে কেন? যেমন আপনি আল জাজিরার যে ডকুমেন্টারিটার কথা নিয়ে আসলেন, সেখানে যেহেতু আমি মিডিয়ার কাজ করি, আমি জানি যে সময়ের একটা ব্যাপার থাকে, নিতে গেলে অনেক মানুষের নিতে হয় এবং হয়তো একটা বয়ান সামনে আনা দরকার একজনের মাধ্যমে এসেছে, এটার সাথে যে এত রাজনীতি সম্পৃক্ত, এরকমটা ভাবার কি কারণ? প্র্যাকটিক্যাল হচ্ছে গণ অভ্যুত্থানের আলোচনাটা এই বাচ্চাগুলো ছাড়া সম্ভব না। আপনি তাকে বাচ্চা লোক বলেন, আপনি তাকে কটাক্ষ করেন, আপনি তাকে ছোট করতে পারেন, ওর বয়স নিয়ে প্রশ্ন করতে পারেন, ওদের অনেকে তদবির বাণিজ্য দুর্নীতিতে জড়ায় গেছে সেগুলো বলতে পারেন, বাট দিন শেষে এই বাচ্চা লোকদের নেতৃত্বেই তো গণ অভ্যুত্থানটা হয়েছে ভাই। দিস ইজ দ্য বটম লাইন। আমার ভালো লাগুক বা না লাগুক, তাহলে গণ 24-এর আলোচনা করবেন আর আপনি ওদের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করবেন না, স্বীকার করবেন না, এটা তো হইতে পারে না। সমস্যা হচ্ছে এইটা হইতে পারা না পারার প্রশ্ন না, এটা দিয়ে আসলে কনসিকুয়েন্স কি ক্রিয়েট করা হচ্ছে সেটা হচ্ছে মোর ডেঞ্জারাস। এই যে দেখেন, এখন একজন আরেকজনকে এক্সপোজ করতেছে, একজন আরেকজনের বিপক্ষে লাগবে। আগামী কয়েক সপ্তাহ মাসের ভিতরে দেখবেন ক্যাম্পাস ভায়োলেন্স, কারণ ডাকসুতে নির্বাচন আসতেছে, রাকসুতে আসতেছে, চাকসুতে, জাহাঙ্গীরনগরে আসতেছে।
ছাত্রদল, শিবির, এনসিপি মিলে ত্রিপক্ষীয় সংঘর্ষে শত শত ছাত্রছাত্রীর লাশ পড়বে ক্যাম্পাসে এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী কলাপস করবে। কলাপস করার পরে এই যে আজকে একজন উপদেষ্টা বলেছে না 111-এর গন্ধ পাওয়া যাচ্ছে, এইগুলোই হচ্ছে 111 ক্রিয়েট করার পায়তারা এবং সেই বাস্তবতাগুলো আমরা দেখতে পাচ্ছি। এই জন্য বারবার বলেছি বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, হেফাজত, আল্লাহর ওয়াস্তে নিজেদের এই ক্রেডিট যুদ্ধে যায়েন না। সবাই কিন্তু ক্রেডিট গণঅভ্যুত্থানের যুদ্ধ শক্তি, তো আমরা দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। সেটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস করার ব্যাপার। হলে টর্চারের ব্যাপারে দেখেন, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি আওয়ামী লীগের সময় ছাত্র ছিলাম, ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা ছেলে মেয়েকে 10টা 15-10টার আগে কলাপসেবল গেট বন্ধ করে দিয়ে হলের গেটে আনা হয় সরকারি দলের ছাত্র সংগঠনের মিছিলে যাওয়ার জন্য। এখন ফার্স্ট ইয়ারের একটা ছেলে না বলতে পারে কিনা, তার সেই স্বাধীনতা আছে কিনা। একটা অজপাড়াগাঁয়ে থেকে, গ্রাম থেকে একটা ছেলে মেয়ে আসছে যার ঢাকাতে কারোর সাথে কোনো পরিচয় নাই, কাউকে সে চেনে না, তার 2000-3000 টাকার ভিতরে তার সংসারটা চালাইতে হবে, তার এই হলে থাকতে হবে, একটা টিউশনি করতে হবে। সে তখন মিছিলে না গিয়ে, সরকারি ছাত্র সংগঠন না করে, ছাত্রলীগ না করে কিভাবে চলবে? তাকে গণরুমে থাকতে হচ্ছে, তাকে অর্ডার ফলো করতে হচ্ছে, ওকে পিটা, ওকে মার, ওকে মিছিলে আন, ওকে ডেকে নে, ওর মোবাইল চেক কর। এগুলোই তো ছাত্রলীগ করিয়েছে। শুধু এইবার না, 80-র দশকে করেছে, 90-র দশকে করেছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের এই বাজে কালচারগুলো তো আমরা দেখেছি। আপনার মনে আছে এক সময় সাবেক পতিত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন ছাত্রলীগে শিবির ঢুকে পড়েছে? মনে পড়েছে এবং তিনি ঠিক বহুবার বলেছে, 1-2বার না, বহুবার বলেছে আওয়ামী লীগের কমিটিতে হাইব্রিড জামাত শিবির ঢুকতেছে, এগুলো বলেছে। এটা ঢুকবে কেন হচ্ছে? তাহলে এখন আমরা কি করে বুঝবো যে ছাত্রলীগ শিবিরে ঢুকবে না বা ঢুকছে না? বুঝতে পারবেন না। এবং এটার জন্য হচ্ছে, আমার ফ্রেন্ড কারেক্টলি বলেছে, পলিটিক্যাল কালচার শুদ্ধ করা ছাড়া এটার কোনো মেশিন নাই যে আপনি সকল রাজাকারকে আওয়ামী লীগ মেশিন দিয়ে ঢুকাই দিবেন, বঙ্গভবন 32 নম্বরের কোণা দিয়ে সে মুক্তিযোদ্ধা হয়ে বাইর হবে, এরকম কোনো মেশিন নাই। তারে আপনি ওই আওয়ামী লীগ অফিস থেকে মেশিনে ঢুকাই দিলে সে ধানমন্ডিতে মানে মুক্তিযোদ্ধা নাতিপুতি আকারে নাজিল হবে, এই কোনো মেশিন নাই। পলিটিক্যাল কালচার। 111-এর আশঙ্কার প্রসঙ্গে আসি। আপনি জানেন যে উপদেষ্টা মাহফুজ তিনি একটি পোস্ট করেছেন যে 1/11-র আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। আপনিও কি সেরকম কোনো আশঙ্কা দেখছেন কিনা? আমি মাহফুজের স্ট্যাটাসটা দেখেছি। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছে দেশে অস্থিতিশীলতা তৈরির একটি পায়তারা চলছে। এর আগেও তিনি একবার আশঙ্কা প্রকাশ করেছিলেন বেশ কয়েকদিন আগে যে 111-এর মতন অবস্থা তৈরি হতেও পারে। দেখুন, 111 হচ্ছে, আর এর সাথে আরেকটা কথা যুক্ত করি, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে যে সরকারের এখন একটা নিরাপদ এক্সিট খুঁজে বের করা উচিত। তো নিরাপদ এক্সিট যখন আপনি বলেন, তখন একই সঙ্গে যে কথাটা না বলা থাকে সেটা হচ্ছে যে আপনার কর্মকাণ্ড গত 1 বছরে এমন কিছু ছিল যেটার পরিণতি হিসেবে আপনি একটা সম্মানজনক এক্সিট বা একটা সম্মানজনক প্রস্থান নাও হতে পারে আপনার, সে কারণেই এই ধরনের সাবধান বাণী উচ্চারণ করা হয়। এখন এই সরকারটির আসলে এক্সিট 3 ভাবে হতে পারে। এক হচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে সকল দলের সঙ্গে আলোচনার সাপেক্ষে একটি নির্বাচনের সময় ঠিক করে একটি নির্বাচন ডিক্লেয়ার করতে পারে, তাহলে বাংলাদেশ নির্বাচনের দিকে যাত্রা শুরু করলো এবং এই সরকার একটা সেফ এক্সিটে গেল বা এবং সম্মানজনক এক্সিটে গেল। সেকেন্ড হতে পারে যদি কোনো কু হয়, যদি এখানে কোনো কু হয়, তাহলে সেটাও এই সরকারের একটা এক্সিট হবে, তবে সেটা সম্মানজনক এক্সিট যে হবে না সেটা বলাই বাহুল্য। আর 3 হচ্ছে যদি আরেকটি গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানটি কেন হতে পারে? এই কারণে যে 1 বছর ধরে মানুষের যেই স্বপ্ন ছিল শুরুতে, যেই প্রত্যাশা ছিল, যেই নতুন রাজনীতির একটা চিন্তা মানুষের মধ্যে ছিল, সেইটা গত 1 বছরে ভীষণভাবে হোঁচট খেয়েছে। সো সেই জায়গা থেকে মানুষের মধ্যে ক্ষোভ, রাগ, যে কোনো একটা ছোট ঘটনা দিয়ে, যেটা তিউনিশিয়ায় হয়েছিল বোয়াজিজির ঘটনা দিয়ে, একটা ছোট্ট ঘটনা দিয়ে বেন আলীর পতন হয়েছে, সো এরকম ছোট একটা ঘটনা দিয়েও হতে পারে, কিংবা একটা গণ অভ্যুত্থান যেভাবে হয় সেভাবেও হতে পারে, জানি না। কিন্তু গণ অভ্যুত্থানে খুব বড় একটা কোনো সম্ভাবনা আমি দেখছি না। তাহলে যেই দুটো সম্ভাবনা বাকি থাকে, একটা হচ্ছে নির্বাচন যদি দেয়, আরেকটা হচ্ছে যদি কোনো মিলিটারি কু হয়, 111-এর মতো যদি কোনো ঘটনা ঘটে। আমরা সরকারকে নির্বাচনের ব্যাপারে
খুব স্বচ্ছ এখনো দেখি নাই, অ্যাজ অন টুডে, আজকে রাত পর্যন্ত আমি বলছি, এখনো পর্যন্ত আমরা দেখিনি। ফর এক্সাম্পল, আমরা জানি না নির্বাচনটি কোন মাসে হতে যাচ্ছে, তারিখ তো দূরেই থাকুক, এবং পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিএনপি কিন্তু বারবার নির্বাচনের সময়টা জানতে চাইছে। এবং একজন নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, একজন অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট হিসেবে আমার মনে হয় যে আমার কাছে যদি নির্বাচনের অ্যাটলিস্ট একটা ধারণা না থাকে যে কোন মাসে হতে যাচ্ছে, তারিখ দূরে থাক, তাহলে না আমি আমার মানে কর্মসূচি বা রুটিনটা আমি ঠিক করতে পারি না যে আমি আসলে কোন ক্ষেত্রে কতটুকু টাইম ইনভেস্ট করব। আমি এলাকায় সপ্তাহে কতদিন থাকবো, এখন 2 দিন থাকছি, এটা কি এনাফ, নাকি আমাকে 5 দিন এলাকায় থাকতে হবে? সো প্রতিটা ক্যান্ডিডেটের জন্যই এটা প্রযোজ্য, এবং তার ইলেকশন সে কিভাবে করবে, সাজানো, কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখা, তাদেরকে ঠিক করা যে কারা কারা পোলিং স্টেশনগুলোতে বসবে, এজেন্ট হিসেবে কাজ করবে, কারা কারা মাঠে থাকবে, আমাদের মানে কৌশল কি হবে নির্বাচনের, অনেক কিছু ব্যাপার Right. থাকে। আমি এই বিষয়গুলো তো আমরা কেউ জানতে পারছি না। আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, আপনারও কি তাই মনে হয় যে সরকারের সম্মানজনক এক্সিট খোঁজা উচিত? মানে সরকার কি এমন কিছু করছে যে সম্মানজনক এক্সিটের জন্য এখনই ভাবা উচিত? সরকারের এক্সিট তো আসলে সরকার অলরেডি বলে দিয়েছে, তারা তো নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই, এবং নির্বাচনের এই আলাপটাও আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হয় বরাবরই। গত বছর সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াসলি একই কথা বলা হচ্ছে যে ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন হবে। এইটা বলবার পিছনে যে প্রস্তুতি দরকার, তারা ইলেকশন কমিশন গঠন করা, বারবার বলা, ডেকে আনা, সবগুলো তারা অলরেডি বলেছে। ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে, এটা কন্টিনিউ চলছে এবং চলবে। এরপরে হচ্ছে মাস ঠিক করে দিয়েছে, এপ্রিলের ফার্স্ট উইক সেকেন্ড উইকে হবে। যদি সংস্কার বিচারের ব্যাপারে আমরা একমত হই, ফেব্রুয়ারিতে হতে পারে, এরকম একটা ওয়াদা, ইনফর্মাল ওয়াদা তারেক রহমানের সাথে করা হয়েছে। কিন্তু তারপরে রুমিন গত যেটা বললেন সপ্তাহে যে স্পেসিফিক একটা ডেট তো আসলে আমরা জানি না কেউই, মাসও সেটা জানি সরকার না। মাসও জানি না, সেটা দিয়ে দিলে মাস তো কি এপ্রিলের কথা বলেছে, এপ্রিলের প্রথমার্ধের কথা বলেছে, আবার ফেব্রুয়ারির কথা হতে পারে, ফেব্রুয়ারিটা হলো ওয়াদা। ফেব্রুয়ারি থেকে যদি পারা যায়, যদি কিন্তু তবে আছে এর ভিতরে আর কি তারেক রহমানের সাথে তো এই সংস্কার বিচার। যদি ঊর্ধ্বে আমরা তারপর উঠছি হবে না কেন, এত সংশয় যেখানে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য 1-11 আশঙ্কা করছে, সেখানটায় কেন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের মতো দেশগুলোতে কত মাস আগে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব? শিডিউল ঘোষণা করে কয়দিন আগে? 3 মাস আগে। এখন আপনি গত বছরের আগস্ট মাস থেকে বলছেন নির্বাচনের তারিখ একটা দেন। নির্বাচিত সরকার থাকলে মানুষ কিন্তু জানে কোন সময়টা নির্বাচন হবে, কোন মাসটাতে না, নির্বাচন হবে। আমাদের কখনো যদি জানা ছিল না তো আমাদের বাংলাদেশের ইতিহাসে। হাসিনার সময় বাদ দিয়ে মানুষ কিন্তু এটা জানে না, যে সোনার কোন বাংলায় সময়টা- কখনোই ছিল না আপা। যে এই সময়টা আসলে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে এবং তত্ত্বাবধায়ক সরকার 3 মাস থাকবে, তারপর নির্বাচন কখন হচ্ছে এগুলো তুই মানুষ জানে। না, সোনার বাংলা এটা ছিল না আপা। সোনার বাংলায় সবাই হলো তবে আচ্ছা। কিন্তু দিয়ে বলেছে, সম্ভবত, হতে পারে, হওয়ার কথা। ভালো সময়গুলোর দিকে ব্যত্যয় যদি না তাকাই, হইলে। আমরা তো আসলে ভালো সময়ের উদাহরণটাই হ্যাঁ, টানবো ওইটা আমেরিকার মতো না যে আপনার নভেম্বরের কোন সানডেতে কত তারিখে সন্ধ্যায় হবে, ইংল্যান্ডে মে মাসের কোন সানডেতে অথবা মানডেতে নির্বাচন কিন্তু হবে। মাসটা তো অ্যাটলিস্ট মাস তো বলা আছে, এপ্রিল বলা আছে। এখন এপ্রিল, হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে ধরেন- ফেব্রুয়ারি না, এপ্রিল। ধরেন আমি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলাম, ধরেন 12 তারিখ হবে ফেব্রুয়ারিতে। আপনার কাছে মনে হচ্ছে দেশ স্টেবল হয়ে যাবে? আজকে যা যা সংকট নিয়ে আপনি আলোচনা করছি, এগুলো সব বন্ধ হয়ে যাবে? আপনার আমি একটু আসি, কিছুই তারপর বন্ধ হবে না। ওকে, তখন বলবে, তখন যে তর্কটা নতুন করে আসবে, তাহলে আগিয়ে নিয়ে আসা যেত কিনা, এত দেরি করার কি দরকার? যদি প্রস্তুতি থাকে ডিসেম্বরে দিয়ে দেন ইলেকশনটা, আরো 2 মাস আগায় দেন। আপনারা চালাইতে পারছেন না, সম্মানজনক এক্সিটের আলোচনা এমনিতে আইন চলছে। শৃঙ্খলা যে পরিস্থিতি, আপনার কি মনে হয় যে নির্বাচন কি দেওয়ার মতো পরিস্থিতি কিনা, বা ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে দিতে পারবে কিনা সরকার? যদি এখন বড় দল সাপেক্ষে বলেন, তাদের প্রস্তুতির ঘাটতির কোনো অভাব নাই। না, আমি আইন শৃঙ্খলার কথা ওইটাই বলছি, সবকিছু মিলাই বলছি। যে বড় বিএনপির জন্য প্রস্তুতির কথা বলেন, বিএনপির সকল প্রস্তুতি আছে। বিএনপির নেতা কর্মীরা যারা নির্বাচন করবেন, শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা রেডি আছেন, তাদের সংগঠন আছে, ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত মারামারি করবার লোক আছে, সবকিছু আছে, ব্যাপক আয়োজন আছে বিএনপির, কোনো আয়োজনে ঘাটতি হবে না। এবং এমনও হইতে পারে 73 এবং 2018 নির্বাচনও হয়ে যেতে পারে। বাস্তবতা হচ্ছে যে নির্বাচনের দিন তারিখ দিলেই একটা ভালো নির্বাচনের নিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না। কারণ যেই লেভেলের নিয়ন্ত্রণ মাঠ পর্যায়ে দরকার প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর, সেইটা এই সরকারের এখনো নাই। এবং এই দায়টা এই সরকারের না। আসলে একটি ভালো নির্বাচন দিতে পারবে আপনি মনে করেন? ইচ্ছায় কোনো ঘাটতি নাই, কিন্তু প্রথম থেকে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে আওয়ামী অ্যাডমিনিস্ট্রেশনকে রিপ্লেস করে যে অথরিটি কায়েম করা দরকার ছিল আমাদের আর্ম ফোর্সেসের ভিতরে, পুলিশ
আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, গোয়েন্দা সংস্থার মধ্যে, সচিবালয়ের মধ্যে, এইটা তারা করতে পারে নাই।